নীলিমা সামনে চলে যায়। সে যেতেই বনদেবী মায়ার মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। বৃদ্ধা একা একা বিড়বিড় করে বলতে থাকে, আমি জানি তো, বাকি মানুষদের মতো এই মেয়েটাও আমার সব মানিক্য চুরি করার চেষ্টা করবে। আরে তখন আমি ওকে অন্য মানুষদের মতোই একই হাল করে দেব। অন্যদিকে নীলিমা বনের গভীরে হাঁটতে হাঁটতে ঝকঝকে মানিক্যগুলো দেখে অবাক হয়ে ভাবছিল, এত এত মানিক্য তো আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি। আমার বাবা এত বড় রাজা হলেও এই রত্নভাণ্ডার দেখলে তারও চোখ ধাঁধিয়ে যাবে। এই মানিক্যগুলো নিয়ে রাজ্যে ফিরে যেতে পারলে আমরা গোটা পৃথিবীতে রাজ করতে পারবো। কিন্তু না, সেই সন্ন্যাসী বলে দিয়েছিলেন এইখানে সবকিছু নিয়মের ভেতর চলে। সে আজ থেকে অনেক দিন আগের কথা। রূপনগর রাজ্যে বিজয় প্রতাপ নামে এক মস্ত বড় প্রতাপশালী রাজা ছিল। রাজার কোনো কিছুর অভাব ছিল না, শুধু একটাই দুঃখ, তার কোনো বংশধর নেই। রাগে দুঃখে একদিন সে ঘোড়া ছুটিয়ে গভীর অরণ্যে চলে যায়। আমি এত বড় প্রতাপশালী রাজা হয়েও রানীকে মা ডাক শোনাতে পারলাম না, আবার পরবর্তীতে বংশ রক্ষা করার মতো একটা মানুষও আমি আনতে পারলাম না। এ জীবন আমার ব্যর্থ, কোনো মূল্য নেই এর। আমি আর এ জীবন রাখবো না আমি। রাজা যখন আত্মাহুতির জন্য প্রস্তুত হচ্ছিলেন, ঠিক তখনই গাছের আড়াল থেকে এক সন্ন্যাসী বেরিয়ে এলেন এবং গর্জে উঠলেন, ধরুন, মহারাজ বিজয় প্রতাপ, এমন একটা কাজ আপনি করতে পারেন না, দাঁড়ান। আমাকে আপনি কেন আটকালেন সন্ন্যাসী মশাই? আমাকে আত্মহত্যা করতে দিন। আমি আর বেঁচে থাকতে চাই না আমি। মরে গেলেই সব সমস্যার সমাধান হয় না। তোমাকে মনে রাখতে হবে, তোমার বেঁচে থাকায় অনেকের অনেক উপকার হচ্ছে। কিন্তু আমার তো কোনো উপকার হচ্ছে না সন্ন্যাসী। আমার একটা বংশধর নেই যে আমার পরবর্তীতেই রাজ্যের ভার নিতে পারে। শুনুন মহারাজ, আত্মহত্যা করা মহাপাপ। তাছাড়া আপনার রাজত্বে রাজ্যবাসী অনেক সুখে আছে। আপনার মৃত্যুর পরে তাদের কি হবে, এটাও তো আপনার ভাবা উচিত। কি করব বলুন সন্ন্যাসী? এই দুঃখ আমি যে আর সহ্য করতে পারছি না। আমি সৃষ্টিকর্তাকে এত ডেকেছি, কিন্তু তিনি আমাকে সন্তানের সুখ দিতে পারেননি। ধৈর্য ধরুন মহারাজ, জন্ম মৃত্যু একমাত্র বিধাতার হাতে। তবে আমি আপনাকে একটা সাহায্য করতে পারি, যাতে করে হয়তো আপনার রানীর মা হওয়ার পথটা অনেকটা সহজ হয়ে যাবে। দয়া করে আমাকে সাহায্য করুন সন্ন্যাসী। আমাকে এই দুঃখ কষ্টের হাত থেকে বাঁচান আমাকে। এই নীল পদ্ম ফুলটা নিয়ে নিন। আজ মাঝরাতে এই ফুলটা উত্তর দিকে ফিরে রানীকে খেতে বলবেন। সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকলে নির্দিষ্ট সময় পরে রানী মা হবেন। কিন্তু কি সন্ন্যাসী, আপনি কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন? মহারানী নীলিমার গর্ভে যে সন্তান জন্ম নেবে, সে কোনোদিনই অন্য কোনো মানুষের মুখ দেখতে পারবে না। যদি ভুল করেও কোনোদিন অন্য কোনো মানুষের মুখ দেখে ফেলে, তাহলে সাথে সাথেই ওর মৃত্যু হবে। তাই জন্মের সাথে সাথেই ওর চোখ বেঁধে দিতে হবে। এর জন্য আমার সন্তানের জীবন খুব কঠিন হবে, কিন্তু তারপরেও আমি এসব কিছু মেনে নিলাম। সব কিছুর পরেও আমি তো একজন বংশধর পাবো, এতেই আমি খুশি। বেশ, তাহলে এখন এই নীল পদ্মটাকে নিয়ে প্রাসাদে ফিরে যান, আর আমার কথাগুলো মনে রাখবেন, কেমন? রাজা বিজয় প্রতাপ সন্ন্যাসীর কথা মতো নীলপদ্ম ফুলটাকে নিয়ে প্রাসাদে ফিরে আসেন। মাঝরাতে রাজা মহারানীকে ঘুম থেকে তোলেন। কি হলো মহারাজ, সবকিছু ঠিক আছে তো? এই মাঝরাতে আপনি আমাকে ডেকে তুললেন যে? কোনো ভয় নেই রানী, সব কিছু একদম ঠিকই আছে। তবে তোমার জন্য এক সন্ন্যাসী এই নীলপদ্মটা দিয়েছেন। এটা এখন উত্তর দিকে ফিরে খেয়ে নাও তো। কিন্তু মহারাজ, এই নীলপদ্ম ফুল খেলে কি হবে? আমাদের দুঃখ দূর হবে রানী। সন্ন্যাসী বলেছেন এই নীলপদ্ম খেলে নির্দিষ্ট সময় পরে তুমি সন্তানের মা হতে পারবে। মহারাজের কথা মতো নীলপদ্ম ফুলটাকে উত্তর দিকে ফিরে মহারানী খেয়ে নেন। এরপর কেটে যায় বেশ অনেক দিন। নির্দিষ্ট সময় রানী এক পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই রাজা নিজের হাতে তার চোখ রেশমি কাপড়ে বেঁধে দেন। মহারাজ, এ আপনি কি করছেন?
আমাদের সন্তানের চোখ বেঁধে দিলেন কেন? ওর ফুটফুটে মুখটা তো একবার দেখতে দিন। রানী, তোমাকে একটা কথা বলা হয়নি। আমাদের এই রাজকুমার যদি ভুলেও কোনোদিন অন্য কোনো মানুষের মুখ দেখে ফেলে, তাহলে তখনই তার মৃত্যু হবে। তাই সন্ন্যাসীর কথা মতো আমি রাজকুমারের চোখ বেঁধে দিলাম। কিন্তু মহারাজ, আমাদের রাজকুমারের ভবিষ্যৎ কি হবে? চোখ বন্ধ অবস্থায় সে কিভাবে একটা রাজত্ব চালাবে? সারা জীবন কি ও অন্ধকারেই থাকবে? ভবিষ্যৎ পরে দেখা যাবে রানী। আগে আমাদের উচিত রাজকুমারকে বাঁচিয়ে রাখা। ওর প্রাণ রক্ষা করাই এখন আমাদের প্রধান ধর্ম। সেই থেকে রাজকুমার রাজপ্রাসাদের ভেতরে চোখ বাঁধা অবস্থায় বড় হতে লাগল। বাইরের আলো বা মানুষের মুখ তার কাছে এক রহস্য হয়েই রইল। এরপর কেটে যায় এক এক করে 25টা বছর। রাজকুমার বিক্রম এখন যৌবনে পা দিয়েছে। একদিন সকালে সে তার মায়ের কাছে গিয়ে এক অদ্ভুত আবদার করে বসল। মা, ছোটবেলা থেকে আমার দু চোখ বেঁধে রেখেছ কেন মা? আমি কেন আশেপাশের কোনো কিছুই দেখতে পাই না? পৃথিবীটা কেমন সেটা কি আমি কোনোদিন জানব না? তুমি কোনো মানুষের মুখ দেখতে পেলে তোমার সর্বনাশ হয়ে যাবে কুমার। এ এক কঠিন অভিশাপ যা আমরা বয়ে বেড়াচ্ছি। কিন্তু মা, আমার এই অবস্থায় থাকতে একদমই ভালো লাগে না। আমি তোমাদের সবাইকে দেখতে চাই। তোমাদের মুখচ্ছবি কেমন সেটা একবার দেখার বড় ইচ্ছে হয়। না রাজকুমার, না, তুমি এই আবদার আর কোনোদিন করবে না। তুমি তো আমাদেরকে স্পর্শ করে অনুভব করতে পারো। দয়া করে কখনো আমাদের দেখতে চাইবে না, এতে তোমার প্রাণহানি হতে পারে। আমার বন্ধুরা সবাই সব কিছু দেখতে পায়, তাদের কোনো বাধা নেই। অথচ আমার মা বাবা কেমন সেটাই আমি দেখতে পারলাম না। এ কেমন ভাগ্য আমার! কিছুদিন পর মহারাজ বিজয় প্রতাপের আমন্ত্রণে পাশের রাজ্য স্বর্ণপুর থেকে মহারাজ সুরেন্দ্রদেব সুরঞ্জনাকে নিয়ে হাজির হন। রাজপ্রাসাদের বাইরে বিজয় প্রতাপ তার পরিবার নিয়ে নবাগত অতিথিদের শুভেচ্ছা জানায়। আসুন মহারাজ সুরেন্দ্রদেব, আমরা এতক্ষণ আপনার অপেক্ষায় ছিলাম। আপনি যে আমার আমন্ত্রণ স্বীকার করে এসেছেন, এর জন্য আমি অনেক খুশি হয়েছে। আমিও আপনার রাজ্যে এসে অনেক খুশি হয়েছি মহারাজ। আপনার আতিথেয়তা সত্যিই মুগ্ধ করার মতো। মহারাজ, এই কি আপনার সেই রাজকুমার যার কথা আমি এতদিন শুনে এসেছি, যার বীরত্বের কাহিনী চারিদিকে ছড়িয়ে আছে? হ্যাঁ রাজকুমারী সুরঞ্জনা, এই আমার একমাত্র পুত্র বিক্রম। রাজকুমারের চোখ বাঁধা দেখেই আমি নিশ্চিত হলাম যে এতদিন ওনার নামে যা যা অলৌকিক কথা শুনেছি তা সব সত্যি। কি সুন্দর কণ্ঠ এই মেয়েটার! কি সুন্দর করে কথা বলে! যার কণ্ঠ এত সুন্দর, না জানি দেখতে তাকে কতটা সুন্দর হবে। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। যে করেই হোক এই মেয়েকে আমি এক নজর দেখবই দেখব। বাবা মায়ের দেওয়া সব নিষেধ এক মুহূর্তে রাজকুমার ভুলে গেল। মনের প্রবল কৌতূহল আর মোহের বশবর্তী হয়ে চোখের ওপর বাঁধা রেশমি কাপড়টা সে এক টানে খুলে ফেলল আর সামনে দাঁড়ানো রাজকুমারী সুরঞ্জনার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। রাজকুমার, এ কি করলে তুমি? কি সর্বনাশ করলে? হে সৃষ্টিকর্তা, এসব কি হয়ে গেল মহারাজ বিজয় প্রতাপ? রাজকুমার হঠাৎ মাটিতে পড়ে নিস্তেজ হয়ে গেল কেন? হায় হায়, সব শেষ হয়ে গেল মহারাজ। আবার আমার সব কিছু শেষ হয়ে গেল। রাজকুমারের একটা বড় দুর্বলতা ছিল। এক সন্ন্যাসী বলে দিয়েছিলেন, রাজকুমার যদি কোনোদিন কোনো মানুষের মুখ দেখে তাহলেই তার মৃত্যু হবে। আজ আমার অবাধ্য সন্তান নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনল। এই রাজকুমারী সুরঞ্জনা আমার রাজকুমারের মৃত্যুর জন্য দায়ী। আমি ওকে কিছুতেই ছাড়ব না। ও না এলে আজ আমার ছেলের এই দশা হতো না। এসব কি বলছেন আপনি রানীমা? আমার রাজকুমারী কিভাবে রাজকুমারের মৃত্যুর জন্য দায়ী হতে পারে? ও তো কিছুই করেনি। ও তো কেবল অতিথি হিসেবে এখানে এসেছে। না বাবা, রানীমা একদম ঠিক কথাই বলেছেন। আমার কারণেই রাজকুমারের মৃত্যু হয়েছে। আমার কণ্ঠ শুনে সে আমাকে দেখার জন্য কৌতূহল সামলাতে পারেনি, তাই চোখ থেকে কাপড়টা খুলে ফেলে। আমিই পরোক্ষভাবে তার মৃত্যুর কারণ। রাজকুমারী, এ কি বলছো তুমি? আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ বিজয় প্রতাপ। আমার জন্য যখন রাজকুমারের প্রাণ গিয়েছে, তাহলে আমি নিজেই ওর প্রাণ ফিরিয়ে আনার ব্যবস্থা করব। যে করেই হোক আমি ওকে বাঁচাবো। কিন্তু এটা কিভাবে সম্ভব রাজকুমারী? একজন মৃত মানুষকে কিভাবে তুমি জীবিত করবে? যমের দুয়ার থেকে কিভাবে তুমি প্রাণ ফিরিয়ে আনতে পারবে?
আমার মন বলছে যে সন্ন্যাসীর বরে এই রাজপুত্রের জন্ম হয়েছে, তিনি নিশ্চয়ই এর কোনো সমাধান দিতে পারবেন। আপনি বলুন মহারাজ বিজয় প্রতাপ, সেই সন্ন্যাসীকে আমি কোথায় পাব? আমাদের রাজ্যের উত্তর দিকে একটা বড় গহীন বন আছে। সেই বনের ভেতরেই আমার ওই সন্ন্যাসীর সাথে দেখা হয়েছিল। নিশ্চয়ই তাকে এখনও ওই বনেই পাওয়া যাবে। রাজকুমারী সুরঞ্জনা আর এক মুহূর্ত দেরি না করে সবার কাছ থেকে বিদায় নিয়ে সেই উত্তরের বনে চলে যায়। গভীর বনের নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে সে ব্যাকুল হয়ে ওই সন্ন্যাসীকে ডাকতে থাকে। হে সন্ন্যাসী ঠাকুর, আপনাকে আমার ভীষণ প্রয়োজন। আমি বড় বিপদে পড়েছি, একমাত্র আপনিই আমাকে সাহায্য করতে পারেন। দয়া করে আমাকে দেখা দিন। আচমকা বনের অন্ধকার চিরে এক উজ্জ্বল আলো ফুটে ওঠে এবং সন্ন্যাসী সেখানে আবির্ভূত হন। কে তুমি রাজকুমারী? এমন করে আমাকে ডাকছো কেন? কি বিপদে পড়েছো তুমি? বলো আমাকে। রূপনগর রাজ্যের রাজকুমার বিক্রম মৃত্যুবরণ করেছে। আসলে সে চোখের কাপড় সরিয়ে আমাকে দেখতে গিয়েছিল। আমি তার জীবন ফিরে পেতে চাই। দয়া করে আমাকে সাহায্য করুন। কিন্তু এই কাজটা যে অনেক কঠিন রাজকুমারী, এ পথের বিপদ অনেক বেশি। এটা কি তুমি সত্যিই করতে পারবে? আমি রাজকুমারের এই অবস্থার জন্য দায়ী, তাই তাকে ফিরিয়ে আনার জন্য যত কঠিন কাজই হোক না কেন আমি তা করতে পারবো। শুধু পথ বলে দিন সন্ন্যাসী ঠাকুর, আমাকে কি করতে হবে? মেঘের দেশে এক মায়াবী মেঘ বুড়ি আছে। তোমাকে তার অলৌকিক কাপড়ের আঁচল নিয়ে আসতে হবে। সেই আঁচল রাজকুমারের গায়ে জড়িয়ে দিলেই সে পুনরায় জীবন ফিরে পাবে। আমি আজকেই মেঘের দেশের উদ্দেশ্যে রওনা দেব। যেভাবেই হোক আমি সেই আঁচল নিয়ে আসব। সাবধান রাজকুমারী, সব সময় একটা কথা মনে রাখবে, মেঘের দেশে নিয়মের বাইরে কোনো কিছুই হয় না। তাই তুমি যাই করো না কেন তোমাকে বুদ্ধি দিয়ে করতে হবে। আর তুমি সাথে করে এই জাদুকরি পালকটা নিয়ে যাও। এই পালক তোমাকে মেঘের দেশে পৌঁছে দেবে। তুমি চাইলে একটা পালক দিয়ে আরও অসংখ্য পালক বানিয়ে নিতে পারবে। যদি কখনো দরকার হয় তবেই এটা রাজকুমারী সুরঞ্জনা সন্ন্যাসীর কাছ থেকে ওই পালকটা নিয়ে যাত্রা শুরু করে। এরপর পালকের অলৌকিক ক্ষমতায় সে মেঘের দেশে এসে পৌঁছায়। সামনেই সে দেখতে পায় সেই মেঘবুড়িকে, যার কথা সন্ন্যাসী বলেছিলেন। আশেপাশে তো কেবল সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে, কোথাও তো কোনো জনমানুষ দেখতে পাচ্ছি না। এখন আমি কোথায় যাব? কিভাবে বা ওই মেঘবুড়ির খোঁজ করব? এই সময় রাজকুমারী সুরঞ্জনা একটা কান্নার শব্দ শুনতে পায়। কান্নার শব্দ লক্ষ্য করে সে এগিয়ে যেতে শুরু করে আর দেখতে পায় একটা মেঘের ওপরে বসে এক বুড়ি কান্না করছে। তোমার কি হয়েছে বুড়িমা? তুমি এরকম কান্না করছো কেন? আমার বড় দুঃখ রে মা, আমার একটা ভালো কাপড় নেই। আমি চাচ্ছি কেউ যেন আমাকে সোনার মুদ্রা দিয়ে একটা কাপড় বানিয়ে দেয়। আমার কাছে অনেক মুদ্রা আছে, কিন্তু কেউ আমাকে একটা কাপড় বানিয়ে দিতে পারছে না। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, আমি তোমাকে কাপড় বানিয়ে দেব। তুমি বলো কোথায় আছে তোমার সেই সোনার মুদ্রাগুলো? এখান থেকে একটু সামনে গেলেই একটা সাদা মেঘের ওপরে সোনার মুদ্রাগুলো জড়ো করা দেখতে পাবি। তুই যদি আমার জন্য কাপড়টা বানিয়ে দিস তাহলে বড়ই উপকার হয়। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, আমি নিশ্চয়ই তোমার জন্য এই উপকারটুকু করে দেব। আমি জানি তো, বাকি মানুষদের মতো এই মেয়েটাও আমার সব মোহর চুরি করার চেষ্টা করবে। আরে তখন আমি ওকে অন্য মানুষদের মতোই একই হাল করে দেব। সুরঞ্জনা সামনে গিয়ে মোহরের পাহাড় দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এত এত সোনার মোহর তো আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি। আমার বাবা এত বড় রাজা হলেও এই সোনার মোহর দেখলে তারও চোখ ধাঁধিয়ে যাবে। এই সোনার মোহরগুলো নিয়ে পৃথিবীতে ফিরে যেতে পারলে আমরা গোটা পৃথিবীতে রাজ করতে পারবো। কিন্তু না, সন্ন্যাসী বলে দিয়েছেন এইখানে সবকিছু নিয়মের ভেতর চলে। হয়তো এটা বুড়ি মায়ের দেওয়া কোনো পরীক্ষা। সুরঞ্জনা একটি মোহরও স্পর্শ করল না। লোভকে সংবরণ করে সে সন্ন্যাসীর দেওয়া পালক থেকে অনেকগুলো পালক বানিয়ে নিল। তারপর সেগুলো দিয়ে পরম যত্নে আস্তে আস্তে একটা চমৎকার শাড়ি তৈরি করতে লাগল। বেশ কিছুক্ষণ এভাবে কেটে গেল। এরপর মায়াবী মেঘপুরী সুরঞ্জনার পাশে এসে দাঁড়ায়। ওগো মেয়ে, কই রে, আমার সোনার মোহরের শাড়ি কোথায়? দেখি কেমন শাড়ি বানালি তুই।
তুমি আমাকে ক্ষমা করো বুড়িমা, আমি তোমার সোনার মোহর দিয়ে শাড়ি তৈরি করিনি, বরং আমার জাদুকরি পালক দিয়ে একটা সুন্দর শাড়ি তৈরি করেছি, যা পরলে তোমার অনেক আরাম লাগবে। মোহরের শাড়ি তোমার গায়ে বিঁধতে পারত। কই দেখি তো তোর শাড়িটা পরে। শাড়িটি পরে অবাক হয়ে, বাহ, এটা তো সত্যি অনেক আরাম লাগছে। আমি তো মনে মনে এমন একটা শাড়িই চাচ্ছিলাম, কিন্তু একটা বিষয় দেখে আমি বেশ অবাক হচ্ছি রে মা। আমি কি কোনো ভুল করে ফেললাম বুড়িমা? না মা, তুই কোনো ভুল করিসনি, বরং তুই আমাকে অবাক করে দিয়েছিস। এতগুলো সোনার মোহর সামনে পেয়েও তুই তার একটাও স্পর্শ করে দেখলি না। তোর সততায় আমি অনেক খুশি হয়েছি, আর তোর উপহার দেওয়া শাড়ি পেয়ে আমি তার থেকেও বেশি খুশি হয়েছি। বল, তুই আমার কাছে কি চাস? বুড়িমা, আমি শুধু তোমার পরা আগের কাপড়ের আঁচলটুকু চাই। ওটা পেলেই আমি একজনকে জীবন দান করতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তোকে গোটা কাপড়টাই দিয়ে দেব, আর সাথে এই সব মোহর আজ থেকে তোর। আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোর মতো এত সৎ মানুষ দেখিনি, তাই এগুলো তোর সততার পুরস্কার। তোমাকে অনেক ধন্যবাদ মেঘবুড়ি, আমাকে এখন দ্রুত রাজ্যে ফিরতে হবে। আমি তাহলে বিদায় নিই। মায়াবী মেঘবুড়ির কাছ থেকে বিদায় নিয়ে তার আঁচল আর মোহরগুলো নিয়ে সুরঞ্জনা রূপনগর রাজ্যে ফিরে আসে। রাজবাড়ির বাইরে সবাই সুরঞ্জনার অপেক্ষায় অস্থির হয়ে বসেছিল। সুরঞ্জনা এক মুহূর্ত দেরি না করে রাজকুমার বিক্রমের গায়ে মেঘপুরীর সেই আঁচল জড়িয়ে দেয়। সাথে সাথে এক অলৌকিক আলোয় রাজকুমার তার প্রাণ ফিরে পায় এবং চোখ মেলে তাকায়। বাবা দেখো, মা দেখো, আমি সবাইকে দেখতে পাচ্ছি। আমি আমার প্রাণ ফিরে পেয়েছি বাবা। আমি এই সুন্দর পৃথিবী আর তোমাদের মুখ দেখতে পাচ্ছি। হ্যাঁ বাবা, এসব কিছু সম্ভব হয়েছে এই রাজকুমারী সুরঞ্জনার অসীম সাহস আর ত্যাগের কারণে। সেই তোকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। রাজকুমারী সুরঞ্জনা, আমি তখন তোমাকে রাগের মাথায় অনেক খারাপ কথা বলেছি। তুমি দয়া করে কিছু মনে করো না মা। আমি এর জন্য কিছুই মনে করিনি রানীমা। আপনি বৃথা নিজে নিজে কষ্ট পাচ্ছেন। আপনি তো মা, আপনার কষ্ট হওয়াটাই স্বাভাবিক। মহারাজ বিজয় প্রতাপ, আমি সাথে করে আমার মেয়েকে নিয়ে এসেছিলাম একটা বিশেষ কারণে। আমি আমার রাজকুমারী সুরঞ্জনার সাথে আপনার রাজকুমার বিক্রমের বিয়ে দিতে চাচ্ছি। এর মাঝে এত কিছু হয়ে গেল যে বলার সুযোগ পাইনি। এ তো আমাদের জন্য পরম সৌভাগ্য মহারাজ। আমরা রাজি। সুরঞ্জনার মতো মেয়ে আমাদের ঘরের লক্ষ্মী হয়ে আসবে, এর চেয়ে বড় পাওনা আর কি? মহা ধুমধাম করে ওই দিনই রাজকুমারী সুরঞ্জনা ও রাজকুমার বিক্রমের বিয়ে হয়ে গেল। গোটা রূপনগর রাজ্য সুখে শান্তিতে ভরে গেল। আর আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, সুন্দর একটি কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই মজার মজার গল্প পেতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।